গ্যাপ ফিলের ক্লাসটি আজকে যেভাবে দেখাবো, আইএলটিএস রিডিংয়ে গ্যাপ ফিলার আপনার কখনো ভুল হবে না। সবচেয়ে ইজি নিয়ম, এবং আপনি যদি কিছু নাও বুঝেন, ইংলিশের কিছু নাও বুঝেন, তারপরেও আপনি কিন্তু ক্লাসটা বুঝতে পারবেন, কারণ এটা আমরা ট্রিক্সের মাধ্যমে, আসলে কৌশলের মাধ্যমে আমরা ক্লাসটা দেখব। ঠিক আছে? তো কীভাবে গ্যাপ ফিলের টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে আপনি অ্যান্সারগুলো বের করবেন সঠিক নিয়মে, সেই বিষয়টা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। ঠিক আছে? এবং আইএলটিএস রিডিংয়ে সবচেয়ে বেশি ফোকাস দেবেন হচ্ছে গ্যাপ ফিলে, কারণ এখান থেকে আপনার 14 থেকে 15টা কোয়েশ্চেন কিন্তু আসবেই আসবে। ঠিক আছে? সো অবশ্যই যেহেতু এখান থেকে বেশি প্রশ্ন আসবে এবং আমাদের প্রত্যেকটা পয়েন্ট হলো গুরুত্বপূর্ণ, সো প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা সঠিকভাবে লিখে আসতে পারি বা অ্যান্সার বের করে আসতে পারি, তাহলে কিন্তু রিডিংয়ে অনেক ভালো একটা স্কোর আপনি উঠাতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ঠিক আছে? সো দেখেন যে গ্যাপ ফিল আসলে আমরা কিভাবে করতে পারি। গ্যাপ ফিলের হলো 4টা অংশ। ঠিক আছে? নোটস আছে, কমপ্লিট নোটস, কমপ্লিট টেবিল, কমপ্লিট সামারি, কমপ্লিট সেন্টেন্স। এই 4টা পার্ট মিলেই আপনার 14-15টা কোয়েশ্চেন চলে আসে। ঠিক আছে? সো দেখি আমরা কিভাবে আসলে টিপসের মাধ্যমে বা ট্রিক্সের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা কমপ্লিট করতে পারি। আমি প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে করে দেখাবো, সো সঙ্গেই থাকবেন। দেখেন, 1 নাম্বার যে টিপসটা দিব সেটা হচ্ছে কমা ফুল স্টপ এর আগে উত্তর পাবেন। ঠিক আছে? কমা এবং ফুল স্টপ এটা তো চিনেন সবাই, কমা এবং ফুল স্টপের আগে কিন্তু উত্তর পাবেন আপনি। ঠিক আছে? সো এই কথাটা আপনি মাথায় রাখবেন যে একটা সেন্টেন্স কেন কমা এবং ফুল স্টপের আগে পাবেন, কারণ তারা একটা ওয়ার্ডকে ঠেলতে ঠেলতে একদম পেছনে নিয়ে চলে আসে। যখন দেখবেন যে সেন্টেন্সের শেষের দিকে নিয়ে আসছে, তার মানে এরপরে কমা বসবে অথবা ফুল স্টপ আসবে, তো এর আগেই কিন্তু তারা মূল ওয়ার্ডটাকে বসিয়ে দেয়। আর যদি তারা প্রথমেই দিয়ে দিত তাহলে তো সবাই ধরে ফেলতো, বাট তারা একটু ট্রিক্স করে একদম লাস্টে নিয়ে যায় ঠেলতে ঠেলতে। এজন্য কমা এবং ফুল স্টপের আগের ওয়ার্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ, বা ওরকম আপনি উত্তর কিন্তু এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আর কোথায় কোথায় পেতে পারেন দেখেন। নাম্বার 2, দ্যাট হুইচ এর আগে উত্তর পাবেন। দ্যাট এবং হুইচের আগের ওয়ার্ডটা কিন্তু উত্তর হয়ে থাকে। ঠিক আছে? কারণ এটাও সেই একই নিয়ম, কারণ একটা ওয়ার্ডকে তারা ডিসক্রাইব করতে ওই দ্যাট এবং হুইচের আগে তারা ওয়ার্ডটা রাখে। যেই ওয়ার্ডটা রাখে সেটাই হচ্ছে আপনার মূল ফোকাস পয়েন্ট। এজন্য অ্যান্সার কিন্তু দ্যাট এবং হুইচের আগের ওয়ার্ডটা হয়ে যায়। সো দ্যাট এবং হুইচের আগে কিন্তু আপনি উত্তর পাবেন। আচ্ছা, তাহলে বললাম কি, 1 নাম্বার বললাম হচ্ছে কমা এবং ফুল স্টপের আগে, এবং 2 নাম্বার হচ্ছে দ্যাট এবং হুইচের আগে। এগুলো মাথায় রাখবেন। নাম্বার 3 যেটা আছে যে সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল এর পরে উত্তর থাকে। এখন এটা আসলে দেখেন, আমি একটু আরও ইজি করে আপনাদের কাছে বলি, কারণ অনেক সময় দেখবেন যে উদাহরণ দেয়, একটা কথা বলতে গিয়ে তারা প্যাসেজে গিয়ে উদাহরণ দেয়। সো যেই উদাহরণটাই দিক, যেভাবেই দিক, আমি জাস্ট 3টা লিখেছি, আরও অন্যভাবে উদাহরণ দিতে পারে। সো এইগুলোর পরে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন, কারণ উদাহরণের পরেরটাকেই তারা ফোকাস করে। এজন্য এই সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পলের পরে কিন্তু উত্তর আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। 4 নাম্বারটা দেখেন, এ অ্যান্ড দি। আচ্ছা, এ অ্যান্ড দিকে কী বলে? আর্টিকেল বলে। এই আর্টিকেল কী করে? একটা বাক্যকে নির্দেশ করে, নির্দিষ্ট করে একটা ওয়ার্ডকে মানে ডিসক্রাইব করে। ঠিক আছে? তাহলে এ অ্যান্ড দি এর পর কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন, কারণ একটি, এন মানেও একটি, দা মানে হলো নির্দিষ্ট করে একটা বিষয় বস্তুকে উল্লেখ করে। এজন্য এ অ্যান্ড দি এর পর আপনি উত্তর পাবেন। আচ্ছা, নাম্বার 5 যেটা আছে, অনলি 1 ওয়ার্ড থাকলে 90% উত্তর কিন্তু নাউন দিয়ে হবে। ঠিক আছে? নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছু নাম। আপনি আশেপাশে যা দেখতে পাচ্ছেন ভিজিবল সব কিছু নাউন। চেয়ার, টেবিল, ফ্যান, বই, খাতা, কলম। ঠিক আছে? সব হচ্ছে নাউন। আরেকটা হচ্ছে পদার্থ, সব কিছু নাউন। আর কোনো কিছু নামই হলো নাউন। তাহলে কোনো কিছু নাম আর ভিজিবল যা আছে সব হচ্ছে নাউন। তাহলে অনলি 1 ওয়ার্ড যদি আপনাকে দিতে বলে, যে একটা মাত্র ওয়ার্ড দিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে এই নোটস বা সামারি বা টেবিল, তাহলে আপনি কি করবেন? বেশিরভাগ অ্যান্সার আপনি ধরে নেবেন যে আপনাকে একটা নাউন বের করতে হবে। কারণ আপনার মাথায় যদি থাকে যে আমাকে একটা নাউন বের করতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য একটু ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন, অনলি 1 ওয়ার্ড দিতে বললে প্রথমটা বাদ দিবেন। আচ্ছা, এইটা একটু বুঝিয়ে দিই, যে অনেক সময় কিন্তু বলে যে অনলি 1 ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে 2টা ওয়ার্ড মনে হচ্ছে আপনার অ্যান্সার, এটাও মনে হচ্ছে ওইটাও মনে হচ্ছে, পাশাপাশি 2টা ওয়ার্ডকে আপনার 2টাই ওয়ার্ড মনে হচ্ছে যে এই 2টাই তো অ্যান্সার হবে। বাট আপনি যদি এরকম কোনো কনফিউশনে পড়ে যান যে 2টা ওয়ার্ডই অ্যান্সার হবে, তাহলে মানে প্রথম যেই ওয়ার্ডটা আছে সেটা আপনি বাদ দিয়ে দেন, কারণ
প্রথম ওয়ার্ডটা অনেক সময় কি হয়, অ্যাডজেক্টিভ হয়, এর পরের ওয়ার্ডটা হচ্ছে নাউন হয়। সো অনলি ওয়ান ওয়ার্ড বলে আমি যেহেতু একটু বলেছি একটু আগে যে 90% উত্তর নাউন দিয়ে হবে, তাহলে প্রথম ওয়ার্ডটা আপনি বাদ দিয়ে দেন, ঠিক আছে? দেখবেন যে অটোমেটিকলি আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে একবার একটু দেখে নিই যে কিভাবে আমরা এগুলো করলাম। একটু আপনি দেখেন, 1 2 3 4 5 6। তাহলে এইগুলো যদি মাথায় রাখেন তাহলে দেখবেন যে গ্যাপ ফিল একদম ইজি হয়ে গেছে। দেখেন আমি একটু প্র্যাকটিক্যালি যদি করে দেখাই সেটা ভালো হবে। আচ্ছা, তো আজকে আমাদের প্যাসেজ নেম হচ্ছে হেনরি মুর। এটা তার জীবনকাল নিয়ে হয়তো বলেছে। সো এই হেনরি মুরের কাছ থেকে আমাদের কিছু, এখন আমার প্যাসেজগুলো পড়বো না, ফরগেট ইট, মানে আমরা প্যাসেজ পড়বই না। আমাদের দেখতে হবে যে আমাদের কোয়েশ্চেনটা কোথায় আছে। কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা, কমপ্লিট দ্য নোটস। আমাদেরকে নোটস কমপ্লিট করতে বলেছে। নোট মানে কি, উল্লেখযোগ্য বিষয়। আচ্ছা, এবং বলতেছে যে ওয়ান ওয়ার্ড, মানে আমাকে একটা ওয়ার্ডই ব্যবহার করে এই ড্যাশগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু করি। বলা হচ্ছে 1930 সাল এবং 1940 সাল এবং 1950 সাল, ঠিক আছে? তো আমরা একটা কাজ করতে পারি যে এই যে সালের ভেতর থেকে প্রশ্ন করছে, তার মানে এই যে 8 নাম্বার যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু 1930 থেকে 40 সালের ভেতরেই থাকবে, ঠিক আছে? কারণ এটা আপনার একটা সীমাবদ্ধতা, ঠিক আছে? আর এইগুলো পড়ার দরকার নেই, যেগুলো আসলে দরকার নেই সেগুলো দরকার নেই। তারপরেও আপনি এটা একটু নিতে পারেন, যেমন এটা একটা নাম বা কোনো কিছু নাম হলে আপনি কিওয়ার্ড হিসেবে কিন্তু ওটা নিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে লাইসেস্টার গ্যালারিজটা আমরা নিয়ে নিলাম। তো 1930 সালের লাইসেস্টার গ্যালারি কোথায় আছে সেটা আগে বের করবেন। তারপর দেখবেন যে কি চেয়েছে, যে মুর ইজ আর্জ টু অফার হিজ ড্যাশ অ্যান্ড লিভ দ্য রয়্যাল কলেজ, ঠিক আছে? তাহলে মুর কি করেছিল, তাকে বলা হয়েছিল বা তাকে অফার করা হয়েছিল তার ড্যাশ, এবং সে কি করেছিল, রয়্যাল কলেজটা ত্যাগ করেছিল, মানে ছেড়ে চলে গিয়েছিল। তাহলে আপনি দেখেন যে রয়্যাল কলেজটা কোথায়, এই রয়্যাল কলেজের এই লাইনেই কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি লোকেশনটা বের করার জন্য 1930 থেকে খুঁজেন এবং আপনি 8 নম্বরে চলে যান। দেখেন আমরা প্রথম থেকে দেখি যে 1930 সালের কথা কোথায় বলা হয়েছে। আচ্ছা, আমরা যদি এই প্যাসেজটা একটু স্ক্যান করি, এখানে 1930 সাল নেই, 15 এবং 17 পাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা দেখেন, এখানেও নেই। তৃতীয় নাম্বারটা এখানেও নেই। দেখেন আমরা কিন্তু টাইমগুলো কিন্তু সেভ করতে পারি এভাবে, আমরা সবগুলো পড়বো না কারণ আমাদের সময় অল্প। আচ্ছা, এখানেও নেই। এইখানে, আচ্ছা, এখানে 1933 সালের কথা বলা হয়েছে, 26 থেকে 33, মানে পুরো জাম্প করেছে। এখন দেখেন এই 33ও দেখতে পারেন, কারণ যেহেতু 30 থেকে 40-এর ভেতরে, কিন্তু লাইসেস্টার গ্যালারি কি আছে বা রয়্যাল কলেজ কি আছে? দেখেন যদি থাকে তাহলে হবে। আচ্ছা, এখানে এরকম কোনো ওয়ার্ড আমরা খুঁজে পেলাম না, তার মানে এটাও হচ্ছে না। এরপর থেকে দেখেন 1931 সালের কথা বলা হয়েছে, এখানে হয়তো পেতে পারি। দেখেন লাইসেস্টার গ্যালারির কথা বলা হয়েছে। এরপরে কি আছে দেখি আমরা, রয়্যাল কলেজ, রয়্যাল কলেজের কথা এখানে বলা হয়েছে, তার মানে এইগুলো আপনি পড়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে এই লাইনটাতে আপনি ফোকাস করেন যে সে কী করেছিল, আপনি একটু ভালো করে যদি পড়েন, সে রয়্যাল কলেজে ত্যাগ করেছিল, এই কথাটা আপনি খুঁজে পেয়েছেন কিনা দেখেন। অ্যান্ড ফলোয়িং দ্য ইয়ার হোয়েন হি কন্ট্রাক্ট এক্সপায়ার হি লেফট। আচ্ছা, সে চলে গিয়েছিল, তাই না? এখন দেখেন কেন চলে গিয়েছিল, দেখেন দেয়ার ওয়ার কলস ফর হিজ রেজিগনেশন ফ্রম দ্য রয়্যাল কলেজ। আচ্ছা, রয়্যাল কলেজ থেকে তাকে রেজিগনেশন দেওয়া হয়েছিল, ঠিক আছে? এই যে দেখেন, তার মানে আমরা অ্যান্সারটা কিন্তু রেজিগনেশনই নিতে পারি, কারণ কি দেয়ার ওয়ার কল ফর হিজ রেজিগনেশন, আর এখানে বলছিল হিজ ড্যাশ, তাহলে অফার হিজ ড্যাশ, আর এখানে তারপরে ত্যাগ করেছে। এবং কেন ত্যাগ করেছে, কারণ তাকে রেজিগনেশন দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা লিখে দিলাম হলো রেজিগনেশন। আপনি হুবহু দেখে দেখে লিখে দিবেন। এরপরে দেখেন 1940 সালে কি বলা হয়েছে, মুর টার্নস টু ড্রয়িং বিকজ ড্যাশ ফর স্কাল্পটিং আর নট রেডিলি অ্যাভেলেবেল। তাহলে মুর কোথায় ফোকাস করেছিল, ড্রয়িংয়ে, মানে টার্নস টু মানে সে ড্রয়িংয়ের দিকে সরে গিয়েছিল বা ড্রয়িংয়ে মুভ করেছিল বা ড্রয়িংয়ে বেশি সময় কাটাচ্ছিল। কারণ কি, কারণ ড্যাশ ফর স্কাল্পটিং আর নট অ্যাভেলেবেল। তার মানে স্কাল্পটিং মানে তো বুঝেন যে পাথর খোদাই করা, পাথর খোদাই করে যে মূর্তি টুর্তি বানানো, এরকম কিছু। তাহলে স্কাল্পটিং করার জন্য অ্যাভেলেবেল ছিল না ড্যাশ। তাহলে কি অ্যাভেলেবেল ছিল না সেটা আপনি প্রশ্ন করেন। আপনি দেখেন যে কি অ্যাভেলেবেল ছিল না, আপনি প্রশ্ন করেন যে কোন বিষয়টা অ্যাভেলেবেল না থাকার কারণে সে ড্রয়িংয়ে মুভ করছে। কারণ স্কাল্পটিংয়ের এমন কোনো বিষয় সে পাচ্ছে না যার কারণে সে বাধ্য হয়ে ড্রয়িংয়ে চলে যাচ্ছে।
তাহলে কিসের স্বল্পতার কারণে বা কিসের ঘাটতির কারণে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা সিরিয়ালি পাবো, কারণ গ্যাপ ফিল সবসময় সিরিয়াল মেনটেন করে, ঠিক আছে। এরপরে দেখি আমরা 1940 সালের কথা কোথায় বলা হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়নি, এই যে 1940 সাল এখানে বলা হয়েছে। দেখেন এই দেখেন, এই যে ফোকাস অন ড্রয়িং, এই যে পেয়েছি আমরা। তাহলে কেন ফোকাস করেছিল সেটা একটু আগে থেকে পড়ি। এ শর্টেজ অফ ম্যাটেরিয়ালস ফোর্সড হিম ফোকাস অন ড্রয়িং। আচ্ছা, আমাকে একটু পজ করে আপনারাও গেস করতে পারেন যে অ্যান্সারটা কি। এ শর্টেজ অফ ম্যাটেরিয়ালস, রাইট, ম্যাটেরিয়ালস হলো অ্যান্সার। কারণ কি, শর্টেজ মানে হলো ঘাটতি, তাহলে কিসের ঘাটতি? ম্যাটেরিয়ালসের ঘাটতি, তার মানে নট অ্যাভেলেবেল। এই যে নট অ্যাভেলেবেল কি ছিল না, ম্যাটেরিয়ালসটা অ্যাভেলেবেল ছিল না, মানে শর্টেজ অফ ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়ালের ঘাটতিটাই হচ্ছে তাকে বাধ্য করেছে ড্রয়িংয়ে ফোকাস করতে, মানে ফোর্সড হিম, মানে বাধ্য করেছিল ড্রয়িংয়ে ফোকাস করতে। আচ্ছা দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এভাবে করতে পারি। এরপরে কি আছে, হোয়াইল ভিজিটিং হিজ হোম টাউন। আচ্ছা, এখন দেখেন বিষয়টা একটু কমার আগের তথ্যগুলো একটু দেখবেন। হোয়াইল ভিজিটিং হিজ হোম টাউন, তার মানে তার হোম টাউন ভিজিটিংয়ের সময় মুর ডাজ সাম ড্রয়িংস, মুর কিছু ড্রয়িংস করেছিল অফ ড্যাশ। তাহলে অফ মানে হলো এর, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে কিসের ড্রয়িংস করেছিল, কিসের। আচ্ছা, আমি কিন্তু সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্সে বলিনি, আমরা কিছু কিছু তথ্য আমি এখন দিচ্ছি। আপনারা কিন্তু প্রিপোজিশন দিয়ে কিন্তু প্রশ্ন করবেন, ঠিক আছে। যেমন আমরা প্রশ্ন করতেছি যে অফ মানে এর, তাহলে কিসের ড্রয়িং সে করেছিল ভিজিটিংয়ের সময়। তাহলে আমরা একটু দেখি যে কিসের ড্রয়িং সে করেছিল। তাহলে 1942-তে হি রিটার্ন টু ক্যাসেলফোর্ড। ক্যাসেলফোর্ড হলো একটা স্থানের নাম, তার রিটার্ন মানে ব্যাক করেছিল ক্যাসেলফোর্ডে, তার মানে তার হোম টাউনে, টু মেক এ সিরিজ অফ স্কেচ অফ দ্য মাইনার্স। তাহলে আবারও দেখেন দা দিয়ে নির্দিষ্ট করে বলে দিচ্ছে, ঠিক আছে। দ্য মাইনার্স, মাইনার্স মানে কি, যারা খনন করে বা খনিতে কাজ করে, ঠিক আছে। হু ওয়ার্ক দেয়ার, তার মানে যারা মাইনার্স বা খনিতে কাজ করছিল তাদের একটা সিরিজ অফ স্কেচ সে তৈরি করেছিল যখন সে তার হোম টাউনে ছিল, মানে ক্যাসেলফোর্ডে ছিল। একই কথা, তার মানে এখানে কি বলছে যে সাম ড্রয়িংস অফ মাইনার্স। আচ্ছা, এরপরে দেখেন মুর ইজ এমপ্লয়েড টু প্রডিউস এ স্কাল্পচার অফ এ ড্যাশ। তাহলে এ মানে হলো একটি, তাই না। তার মানে একটি কিসের, আপনি আবারও প্রশ্ন করতে পারেন যে একটি কিসের স্কাল্পচার সে প্রডিউস করেছিল, বা প্রডিউস মানে মুর ইজ এমপ্লয়েড মানে মুরকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রডিউস করতে, মানে উৎপাদন করতে একটা স্কাল্পচার, মানে মূর্তি। কিসের মূর্তি, একটি কিসের মূর্তি, সেটা হলো আমাদের প্রশ্ন। দেখেন এখানে কি বলা হচ্ছে, মুর ইজ কমিশনড। দেখেন মুরকে কমিশন করা হয়েছিল, মানে নিয়োগ দেওয়া হয়েছিল ফর এ স্কাল্পচার ডিপিক্টিংয়ের জন্য এ ফ্যামিলি। দেখছেন এ ফ্যামিলি, তাহলে ফুল স্টপের আগে কিন্তু দেখেন ফ্যামিলির কথাটা চলে আসছে। তার মানে অনেক সময় তারা কি করে, ফুল স্টপের আগে ওয়ার্ডটা দিয়ে দেয়, কারণ কি তারা হচ্ছে ওই মূল ওয়ার্ডটাকে লাস্টে বলে। এরকম আপনি অহরহ পাবেন অ্যান্সার, আপনি যদি একটু ক্যামব্রিজ নিয়ে বসেন করতে থাকেন দেখবেন যে অহরহ আপনি এরকম অ্যান্সার পাবেন। আচ্ছা, তাহলে ফ্যামিলি, তাহলে স্কাল্পচার অফ এ ফ্যামিলি, তাহলে একটি ফ্যামিলিকেই কিন্তু আসলে ডিপিক্ট করার জন্য তাকে কমিশন দেওয়া হতো, মানে নিয়োগ দেওয়া হয়েছিল, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন ড্যাশ স্টার্ট টু বাই মুরস ওয়ার্ক। মুরের কাজগুলো স্টার্ট টু বাই মানে কারা কিনতে শুরু করেছিল বা কারা কিনছিল। তাহলে কে বা কারা আমরা জানি না, কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, বা কোনো একটা দল হতে পারে। সো কে বা কারা বা কোন প্রতিষ্ঠান আসলে মুরের ওয়ার্ক। তাহলে আপনি দেখেন এটা কিওয়ার্ড হচ্ছে মুরের কাজ। মুরের কাজ আসলে কারা বাই করছিল বা কারা কিনছিল। একই কথা জাস্ট একটু ঘুরিয়ে থাকে আপনার গ্যাপ ফিলে, এভাবে একটু আপনারা সার্চ করবেন। দেখেন এখানে মুরের কাজের কথা কোথায় বলা হয়েছে, এই যে দেখেন মুরস ওয়ার্কের কথা এখানে বলা হয়েছে। বিকেম অ্যাভেলেবেল টু কালেক্টরস, তাহলে কাদের কাছে পরিচিত হচ্ছিল বা অ্যাভেলেবেল হচ্ছিল কাদের কাছে, কালেক্টরসের কাছে, তাই না। কালেক্টরস মানে কি, যারা সংগ্রহ করে। দেখবেন যে অনেক কালেক্টরস হচ্ছে যে বিভিন্ন কিছু সংগ্রহ করে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের কালেক্টরের কাছে অ্যাভেলেবেল হচ্ছিল। কেন হচ্ছিল, কারণ তারা বাই করতেছিল, মানে তারা কিনছিল, তারাই কিনছিল। কারা কিনছিল, কালেক্টরস কিনছিল। তাহলে কালেক্টরস স্টার্ট টু বাই মুরস ওয়ার্ক।
এখন দেখেন আপনি এইখানে একটা ওয়ার্ড বসিয়েও কিন্তু পুরো বাক্যটা একবার পড়তে পারেন, যাতে করে বুঝতে পারেন যে আপনার বাক্যটা সঠিক হয়েছে কিনা। এটা আপনি পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন মুরস ইনক্রিজড ড্যাশ মেক্স ইট পসিবল ফর হিম টু ডু মোর অ্যাম্বিশিয়াস স্কাল্পচার। আচ্ছা, মুরের ইনক্রিজড হয়েছিল মানে মুরের বৃদ্ধি পেয়েছিল ড্যাশ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে মুরের কি বৃদ্ধি পেয়েছিল যার কারো কিনা পসিবল হয়েছিল, সম্ভব হয়েছিল তার জন্য যে সে আরও অ্যাম্বিশিয়াস স্কাল্পচার মানে আরও উচ্চাকাঙ্ক্ষী বা বড় ধরনের প্রজেক্টে হাত দিবে। তাহলে মুরের কি বৃদ্ধি পেয়েছিল যার কারণে এটা পসিবল হয়েছিল? তাহলে আমরা দেখি মুরের কি বৃদ্ধি পেয়েছিল। আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে দ্য বুস্ট অফ হিজ ইনকাম এনেবলড হিম টু টেক অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। আচ্ছা, অ্যাম্বিশিয়াস প্রজেক্ট কেন এনেবল হয়েছিল, কেন সক্ষম হয়েছিল বা পসিবল হয়েছিল কেন? কারণ বুস্ট হয়েছিল তার ইনকাম। তার মানে দেখেন ইনকামটা বুস্ট হয়েছিল মানে বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে? বুস্ট মানে হলো ইনক্রিজড এখানে বলা হচ্ছে। এখন আমি আর একটা কথা তো বলতে ভুলে গেছি, আপনারা ড্যাশের আগে পরে সবসময় কিন্তু সিনোনিম পাবেন। যেমন আমরা এইখানে সিনোনিম কি পেলাম যে ইনক্রিজড মানে বৃদ্ধি পাওয়া, আর এখানে বুস্ট এর কথা বলেছে, তাই না? ওকে, তাহলে ইনকামটা বৃদ্ধি পেয়েছে। সো দেখেন এই হচ্ছে বিষয়, আপনার গ্যাপ ফিলটা কিন্তু এইভাবে করতে পারেন এবং আমরা কিন্তু অনেক সময় এই অ্যান্সারগুলো এইভাবে আমরা সিরিয়ালি কিন্তু মেনটেন করে করতে পারবো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে প্রশ্ন করা। আপনি যদি প্রশ্ন করতে পারেন ভালো করে তাহলে কিন্তু গ্যাপ ফিল থেকে অ্যান্সার আপনি বের করতে পারবেন, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন দ্য ক্লাস টুডে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অতিরিক্ত দুর্বল, নিজেদেরকে একটু টেনশন ফিল করছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। একদম A to Z আপনারা যদি আইএলটিএস কোর্স করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।